আসসালামু আলাইকুম। আজকে সকালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মৌরিতানিয়ার এগেইনস্টে খেলতে নেমেছিলেন, যেখানে তারা ২-১ গোলে জয় পেয়েছেন। এই ম্যাচটা দেখার পরে আমার কাছে মনে হয় তারা যেই লেভেলে যে ব্র্যান্ডের ফুটবল খেলেছে এটা বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে যায় না। এদের চাইতে ফার বেটার ফুটবল আমার কাছে মনে হয় যে ব্রাজিল ফ্রান্সের এগেইনস্টে খেলেছে, তাতে কোনো সন্দেহ নেই। বিকজ আপনি যদি এই ম্যাচটাতে যদি মৌরিতানিয়ার ফিফার র‍্যাঙ্কিং এবং আর্জেন্টিনার ফিফার র‍্যাঙ্কিং দেখেন, তাহলে কিন্তু দেখতে পারবেন যে আকাশ পাতাল পার্থক্য। ওই টিমটা এখন ফিফার র‍্যাঙ্কিং এর ১১৫ নম্বরে অবস্থান করতেছে, আর আর্জেন্টিনা হচ্ছে ফিফার র‍্যাঙ্কিং এর ২ নম্বরে। তো বুঝতেই পারতেছেন যে কতটা পার্থক্য। সেই সাথে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন। সো পার্থক্য কতটুকু আপনারা বুঝতেই পারতেছেন। বাট ফিফার র‍্যাঙ্কিং এ অনেকটা পার্থক্য থাকলেও ম্যাচের ভিতরে কিন্তু আমরা সেই পার্থক্যটা দেখতে পাই নাই। যথেষ্ট পরিমাণ চাপে কিন্তু আর্জেন্টিনাকে মৌরিতানিয়া রেখেছে। বিশেষ করে আপনি যদি সেকেন্ড হাফের কথা বলেন, সেকেন্ড হাফে তো আর্জেন্টিনা বলই পায় নাই। আপনি যদি পুরো ম্যাচের স্টেজটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে পুরো ম্যাচে আর্জেন্টিনা ৪টা শুট নিয়েছে, যেইখানে ৪টাই ছিল অন টার্গেট। অপরদিকে মৌরিতানিয়া তারা কিন্তু ১১টা শুট নিয়েছে, যেখানে তাদের শটস অন টার্গেট ছিল ৪টা। সেকেন্ড হাফের কথা যদি বলি, তাহলে সেকেন্ড হাফে আর্জেন্টিনা শুট নিয়েছে মাত্র একটা, এবং মৌরিতানিয়া ৮টা শুট নিয়েছে, যেখানে ৩টাই ছিল অন টার্গেট। সো বুঝতেই পারতেছেন যে সেকেন্ড হাফে আর্জেন্টিনা কতটা ডিজাস্টার পারফরমেন্স দিয়েছে। সেকেন্ড হাফে অপোনেন্ট যখন লো ব্লকে ছিল, তখন ওই লো ব্লকটা কিন্তু ভাঙতেই পারে নাই। তো এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি আর কি আর্জেন্টিনার গত ম্যাচটা। এবার আমরা আসি আসলে ফুটবলাররা কেমন খেলেছে, এই ফুটবলারদের নিয়ে ২০২৬ বিশ্বকাপে কেমন করতে পারবে সেই বিষয়টার দিকে আসি। দেখুন, প্রথমত যে কথাটা বলতে চাই এই ব্যাপারে, প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে যে কথাটা বলতে চাই, হ্যাঁ, প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স আপ টু দা মার্ক মনে হয় নাই। বাট আমার কাছে যে জিনিসটা পজিটিভ লেগেছে সেটা হচ্ছে প্রায় প্রত্যেকটা ফুটবলারকে বিশ্বকাপের আগে একেবারে শেষ প্রস্তুতি হিসেবে কিছুটা বাজিয়ে নিতেছে, যে এক্স্যাক্টলি আমি যে ফুটবলার গুলাকে এখন যে স্পট গুলা তার খালি আছে, আর্জেন্টিনা স্কোয়াডটা কেমন হবে এটা আমরা মোটামুটি সবাই জানি। বাট কিছু কিছু স্পট আছে যে এগুলা এখনো ফিল আপ করতে পারেনি লিওনেল স্কালোনি। যেমন লিওনেল মেসির পারফেক্ট রিপ্লেসমেন্ট কে হবে, সেটা কি নিকো পাজ হবে নাকি সেটা হবে আপনার ফ্রাঙ্কো মাস্তান্তুনো, এই বিষয়টা কিন্তু আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির ক্লিয়ার হওয়ার দরকার ছিল। গত ম্যাচটার পরে তিনি ক্লিয়ার বুঝতে পেরেছেন যে আসলে কে হইতে পারে এই জায়গায়, নিকো পাজ নাকি মাস্তান্তুনো। সো গতকালকের পারফরমেন্স অনুযায়ী তো অবশ্যই মাস্তান্তুনু এই টিমটা থেকে ২০২৬ বিশ্বকাপের জন্য ছিটকে যাবে মোটামুটি বলাই যায়। সো এরকম কিছু কিছু আপনার পজিশন আছে, যে পজিশনগুলো এখন লিওনেল স্কালোনি কিন্তু দেখতে চাইতেছে। যেমন হোল্ডিং মিডফিল্ডার লিয়ান্দ্রো পারাদেস গত ম্যাচটাতে যে সাবস্টিটিউট, গত ম্যাচটাতে যে খেললেন না, হোল্ডিং মিডফিল্ডারে এক্স্যাক্টলি কতটা ভুগেছে, বিশেষ করে সেকেন্ড হাফে কতটা ভুগেছে সেটা কিন্তু আপনারা খেয়াল করে দেখতে পেয়েছেন। এখন আমরা যদি ডিফেন্স লাইনের কথা বলি, তাহলে সবার আগে গোলকিপারের কথা বলতে হচ্ছে। বিকজ গোলকিপার কিন্তু ডিফেন্স ফার্স্ট ডিফেন্ডার হিসেবে গোলকিপারকে বিবেচনা করা হয়। সো ওই জায়গাটাতে আপনি দেখতে পারবেন যে এমিলিয়ানো মার্টিনেজ সেকেন্ড হাফে দানুবিও কিছু সেভ দিয়েছেন। সো তিনি যদি না দিতে পারতেন, তাহলে এই জায়গাটাতে ফলাফলটা ভিন্ন হইতে পারতো। যেমনটা আমরা দেখতে পাইছি যে আর্জেন্টিনা যখন একেবারে লাস্টের দিকে এসে ম্যাচের ৯৪ মিনিটে সম্ভবত গোলটা কনসিড করছে, ওই মোমেন্টে যেভাবে মিডফিল্ড থেকে বল হারানো, সেই সাথে ডিফেন্স লাইনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার কারণে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি এমিলিয়ানো মার্টিনেজ একটা গোল কনসিড করেছে। আর এমিলিয়ানো মার্টিনেজ যদি এর আগে যদি সেভগুলা না দিতে পারতেন, তাহলে আর্জেন্টিনার অবস্থা কিন্তু খুবই করুণ হইতো। এমনিই তো করুণ গেছে, তারপরে আরো বেশি করুণ হইতো। সো এটা হচ্ছে মোটামুটি এমিলিয়ানো মার্টিনেজের কাছ থেকে আমরা যে জিনিসটা আশা করেছিলাম। সো তিনি সেই তার বেস্ট পারফরমেন্সটাই দিয়েছেন। আমরা যদি এখন রাইট ব্যাকের কথা বলি, তাহলে রাইট ব্যাকের পার্টিকুলারলি ওই পজিশনটাতে নাহুয়েল মলিনার ওই ক্রিয়েটিভ পাসটা, ওই ক্রিয়েটিভ যে ক্রসটা ছিল, গ্রাউন্ড ক্রস, ওই ক্রসটা থেকে শেষ পর্যন্ত এনজো ফার্নান্দেজের দুর্দান্ত একটা গোল ছাড়া কিন্তু রাইট ব্যাক দিয়ে আমরা তেমন কোনো আহামরি তেমন পারফরমেন্স দেখতে পারি নাই। সেম টু সেম কিন্তু আমরা লেফট ব্যাকের কথা বলতে পারি। লেফট ব্যাকে কিন্তু এই মুহূর্তে মার্কুস আকুনিয়ার যে পারফরমেন্সটা দেখলাম, আহামরি আপ টু দা মার্ক মনে হয় নাই। আমরা যেমনটা ২০২২ বিশ্বকাপে দেখেছি, ২০২২ বিশ্বকাপের আগে দেখেছি মার্কুস আকুনিয়ার পারফরমেন্স, সেই মার্কুস আকুনিয়ার পারফরমেন্স কিন্তু আমরা গত ম্যাচটাতে তেমন পরিমাণ দেখতে পারিনি। সাবস্টিটিউট হিসেবে পরবর্তীতে যারাই নেমেছে তারাও কিন্তু তেমন একটা ভালো করতে পারে নাই। এই জায়গায় ওই রেসিং ক্লাবের যে ফুটবলারটা ছিলেন গাব্রিয়েল রোজা, তিনিও কিন্তু ভালো করতে পারেনি। সো এই পজিশনটাতেও কিন্তু আমরা দেখতে পাইছি যে মোটামুটি এখনো আর্জেন্টিনার দুর্বলতা রয়েছে। আমরা যদি সেন্টার ব্যাকের কথা বলি, তাহলে সেন্টার ব্যাকে আমরা যে জিনিসটা দেখতে চেয়েছিলাম সেটা হচ্ছে নিকোলাস ওথামেন্ডি। উইদাউট নিকোলাস ওথামেন্ডি ছাড়া আসলে মার্কোস সেনেসি এবং ক্রিস্টিয়ান রোমেরোর সাথে যে ফুটবলারটাই আসবে, তাদের পার্টনারশিপটা কেমন হয়, তাদের জুটিটা কেমন হয়। সো গতকালকে আসলে এই জুটিটা দেখে যে জিনিসটা মনে হয়েছে, বড় টিমের এগেনস্টে এই লেভেলের যদি ডিফেন্স করে, এই জুটিটা আসলে বড় টিমের এগেনস্টে কাজ করবে না। সো এই জায়গাটাতে আপনার
নিকোলাস ওথামেন্ডি, সেই সাথে ক্রিস্টিয়ান রোমেরো বিশ্বকাপে ইভেন বিশ্বকাপের আগে যে লেভেলের জুটি ধরে পারফরমেন্স করেছে সেই লেভেলের পারফরমেন্সটা কিন্তু আমরা এই দুইটা জুটির মাঝে দেখতে পাই নাই। নিকোলাস ওথামেন্ডি সম্ভবত 2026 বিশ্বকাপে স্টার্টিং 11-এ আসবে না, বিশ্বকাপে যাবে বাট স্টার্টিং 11-এ আসবে না। বাট তার সঠিক রিপ্লেসমেন্টটা আসলে কে হবে সেটা বের করার জন্য কিন্তু আমরা এই জায়গাটাতে কখনো লিওনার্দো বালের্দি, কখনো মেদিনা, কখনো সেনিসিকে কিন্তু দেখতে পাইতেছিলাম। আবার ইনজুরির আগে তো আমরা দেখতে পেয়েছি লিজান্দ্রো মার্টিনেস ওই ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে মোটামুটি এই পজিশনটাতে ফিক্সড হয়ে খেলেছিলেন। তিনি যেহেতু ইনজুরিতে সেই অনুযায়ী বাকি ফুটবলার গুলাকে একটু দেখার ট্রাই করেছিলেন ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে কোন ফুটবলারটা যায়। বাট এখনো পর্যন্ত কিন্তু এই পজিশনটাতে সেই আহামরি ভালো লেভেলের পারফরমেন্স আমরা দেখতে পাইনি। তো এই গত ম্যাচটাতে কিন্তু হ্যাঁ, আপনি হয়তো রেটিং তাদের নামের পাশে ভালো দেখবেন বাট আহামরি ভালো করতে পারেনি। আপনি যদি এখন মিডফিল্ডার কথা বলেন তাহলে মিডফিল্ডার এই পজিশনটাতে যে জিনিসটা সবচাইতে আমার কাছে উইক মনে হয়েছে সেটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে গুইদো রদ্রিগেজ একটা ফুটবলার ছিলেন 2022 বিশ্বকাপে। আমরা কিন্তু ওই সময় দেখেছি তিনিও খেলতেন, সেই সাথে লিয়ান্দ্রো পারাদেসের মতো ফুটবলাররা খেলতেন। এই দুইটা ফুটবলার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যথেষ্ট ভালো পরিমাণ ফুটবল খেলেছেন। সো গত ম্যাচটাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে লিয়ান্দ্রো পারাদেসকে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে 1 মিনিটও গেম টাইমিং দেওয়া হয় নাই। সো সেকেন্ড হাফে কিন্তু আমরা দেখতে পাইছি যে আসলে আর্জেন্টিনার মিডফিল্ড বলতে কিছুই ছিল না, যেখানে আর্জেন্টিনার বল রিকভারি করার কথা ছিল, যেখানে অপোনেন্টের অ্যাটাকগুলো মিডফিল্ডে আটকে দেওয়ার দরকার ছিল। আর ওই আটকানোর ক্ষেত্রে যেই মিডফিল্ডারটা সবচাইতে বেশি ভূমিকা পালন করতো ডিফেন্সিভ মিডফিল্ডার, সেই মিডফিল্ডের কোনো ক্রিয়েটিভ রুলও কিন্তু আমরা গত ম্যাচটাতে দেখতে পাইনি। সো এখন কিন্তু প্রশ্নটা আসে আসলে লিয়ান্দ্রো পারাদেসকে কি আসলে স্টার্টিং 11-এ নিয়ে আসা হবে, নাকি এনজো ফার্নান্দেস যেই পারফরমেন্সটা দিয়েছে এটার উপর ভিত্তি করেই 2026 বিশ্বকাপের মাস্টার প্ল্যানটা সাজাবে লিওনেল স্ক্যালোনি। এখন এনজো ফার্নান্দেস তিনি প্রথাগত একেবারে যে প্রপার হোল্ডিং মিডফিল্ডার বিষয়টা কিন্তু এমন না। তিনি সেন্ট্রাল মিডফিল্ডার, মাঝে মাঝে সামটাইম তিনি সেলসিতে অ্যাটাকিং মিডফিল্ডারের মতো রোলটা প্লে করে। সো এই জায়গাটাতে কিন্তু আর্জেন্টিনা ওই যে ছোট ছোট পাসে খেলে, এইখানে আপনার বিল্ড আপ ফুটবলের সময় এই যে ছোট ছোট পাসে খেলে ওইখানে কিন্তু পিওর একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের গুরুত্ব কিন্তু রয়েছে। সো এই জায়গাটাতে কিন্তু আর্জেন্টিনাকে অবশ্যই ভাবতে হবে যে লিয়ান্দ্রো পারাদেসকে কি স্টার্টিং 11-এ বিশ্বকাপের আগে থেকেই বিশ্বকাপে ফিক্স করে নিবে কিনা, ইভেন পরবর্তী যে ম্যাচটা রয়েছে জাম্বিয়ার সঙ্গে ওই ম্যাচটাতে ফিক্সড করবে কিনা। বাকি যেই অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কথা বলি তাহলে তিনিও যে আহামরি ভালো ফুটবল খেলেছেন সেটাও না। এনজো ফার্নান্দেস তো একটা গোল করেছেন। আদারওয়াইজ বাকি যারা সাবস্টিটিউট হিসেবে নেমেছে সাবস্টিটিউট হিসেবে কিন্তু অনেকগুলো ফুটবলারকে দেখতে পাইছি, যেমন আমরা এইখানে কি নামে ওই ফালাসিস যে ফুটবলারটা রয়েছে এজেকিউল পালাসিওস, বায়ার্ন লেভারকুসেনের, তার গেমটাও যে একেবারে হাই অন দা মানে আহামরি যে ভালো ছিল সেটাও কিন্তু বলা যাবে না। সো আমরা যদি এখন ফাইনাল থার্ডের কথা বলি তাহলে ফাইনাল থার্ডে প্রথমত যারা শুরু করেছিলেন এদের মাঝে হুলিয়ান আলভারেস অনেকটা জায়গা কাভার করার ট্রাই করেছেন, বাট জায়গা কাভার করলে তো আর হবে না, যথেষ্ট পরিমাণ বলের সাপ্লাইও তিনি পায় নাই। আর এই টিমটাতে সবচাইতে যেই নজরটা কেড়েছেন সেটা হচ্ছে নিকোপাস। হাফ টাইম পর্যন্ত তিনি খেলেছেন। ওই হাফ টাইমে কিন্তু আমরা দেখতে পাইছি নিকোপাস একটা গোল করেছেন, অনেকগুলা চান্সেস ক্রিয়েট করার ট্রাই করেছেন, সম্ভবত দুইটা না একটা চান্সেস ক্রিয়েট করেছেন। আর তিনি যেই আসলে গোলটা করেছেন, ফ্রি কিক থেকে যে গোলটা করেছেন, এই ফ্রি কিকটার কারণেই কিন্তু বেসিক্যালি আমরা বুঝতে পেরেছি যে আসলে তার কোয়ালিটি কতটুকু। হ্যাঁ, আমরা কোমোতে যে লেভেলের পারফরমেন্সটা তার কাছ থেকে দেখেছি, এর এইরকম একটা পারফরমেন্স আমরা তার কাছ থেকে এই ম্যাচটাতে দেখতে চেয়েছিলাম। বিকজ টিমটা যেহেতু আর্জেন্টিনার চাইতে অনেকটা উইক, আমরা এই জায়গাটাতে তার কাছ থেকে আরো বেটার কিছু আশা করেছিলাম। বাট এই জায়গাটাতে টিম গেম পরবর্তীতে যখন আপনার সেকেন্ড হাফটা শুরু হইলো তখন মনে হয়েছে যে না, হ্যাঁ, নিকোপাস বেটার, সবার চাইতে ভালো ফুটবল খেলেছে। আর ওই যে ফ্রি কিকটা নিয়েছেন ওই ফ্রি কিকের সময় দেখলাম যে মেসি বেঞ্চে বসে হাততালি অবাক হয়ে গেছে ভাই, যেখানে মেসি থাকলে এই ফ্রি কিকটা মেসি নেওয়ার কথা ছিল আর ওই গোলটা মেসির করার কথা ছিল, সেখানে কিন্তু নিকোপাস দেখিয়ে দিলেন যে না, লিওনেল মেসির পারফেক্ট রিপ্লেসমেন্ট হিসেবে ফ্রি কিক টেকার কিংবা এই জায়গাটাতে আপনার প্লে মেকার বলুন, পারফেক্ট রিপ্লেসমেন্ট না হলেও তার আশেপাশে যে রিপ্লেসমেন্ট হওয়ার দরকার মোটামুটি সে এই পজিশনটাতে এখনো পর্যন্ত আছে। সো এই পজিশনটাতে আপনার ফ্রাঙ্কো মাস্তান্তনো যে ফুটবলারটা রিয়াল মাদ্রিদের, তার আমার কাছে মনে হয় যে তিনি বিশ্বকাপে যাবেন না, বিকজ তার
গেমটা আহামরি ভালো ছিল না। সামনের ম্যাচটাতে হয়তো বাজিয়ে দেখতে পারে যে আসলে তার কোয়ালিটিটা কিরকম। তিনি কিন্তু অনেকদিন ধরেই আর্জেন্টিনার জাতীয় দলের স্কোয়াডে আছেন। বিগত ২ থেকে ৩ টা স্কোয়াডে কিন্তু বারবার আর্জেন্টিনার জাতীয় দলে ডাক পাইতেছেন। সো এখন আমার কাছে মনে হয় যে বিশ্বকাপের এই পজিশনটাতে লিওনেল মেসির পারফেক্ট রিপ্লেসমেন্ট হিসেবে নিকো পাস বিশ্বকাপে যাইতেছে, এটা মোটামুটি বলাই যায়। আদারওয়াইজ আমরা কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থিয়াগো আলমাদার কথা বলতে পারি। 6.7 রেটিং ক্লেম করেছেন। থিয়াগো আলমাদা আসলে যেই টাইপের ফুটবলার, তার কাছ থেকে কিন্তু আমরা সেই পারফরমেন্সটা কিন্তু পাইনি, যেটা সত্যি কথা। আদারওয়াইজ নিকো গঞ্জালেজের কথা বলতে পারেন। সে তো উইঙ্গার হিসেবে যে ফুটবল খেলবে বিষয়টা এমন না। সে ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি ২ জায়গায় খেলা ট্রাই করে। তো তার কাছ থেকে আর আহামরি মানে সে ডিফেন্সিভলি কিছুটা ক্রিয়েটিভিটি দেখায়, যার কারণে এখনো আর্জেন্টিনার জাতীয় দলে টিকে আছে। তো তার কাছ থেকেও ভালো কিছু আমরা দেখতে পাইনি। সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার ফুটবলাররা যে পারফরমেন্সটা দিয়েছে, বিশেষ করে সেকেন্ড হাফের যে পারফরমেন্সটা দিয়েছে, কোনোভাবেই এটা আর্জেন্টিনার টিম হইতে পারে না। হ্যাঁ, বিশ্বকাপটা যখন আসবে তখন হয়তো ওই জায়গাটাতে ভালো করতে পারে, বিকজ তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ভালো করতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে আসলে কি তারা বিশ্বকাপে ভালো করতে পারবে? বিশ্বকাপের আগের সিনারি, ২০২২ বিশ্বকাপের আগের সিনারি এবং ২০২৬ বিশ্বকাপের আগের সিনারি যদি দেখেন, তাহলে কিন্তু আমাদের কিন্তু স্টেজ কিন্তু এই জিনিসটা বলতেছে না। বিকজ আপনি ২০২২ বিশ্বকাপের আগে আর্জেন্টিনা যখন ফিনালিসিমার ম্যাচটা খেলেছিলেন, ওই ইতালির সঙ্গে যে ম্যাচটা ৩-০ গোলে জিতেছিলেন, এরপরে যতগুলো ম্যাচ খেলেছিলেন সবগুলাই ছিল ফ্রেন্ডলি ম্যাচ। আর বিশ্বকাপের আগে আপনি দেখতে পারবেন যে টোটালি ৫ টা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, যেখানে ১st টা ম্যাচে তারা ১৯ টা গোল করেছিল, একটাও গোল কনসিড করে নাই। ওইখানেও কিন্তু তারা তুলনামূলক কম শক্তিশালী দলের এগেইনস্টে খেলেছিলেন তাদের চাইতে। বাট তারপরেও কিন্তু আপনি দেখতে পারবেন যে ওই মোমেন্টে তারা আবুধাবির সঙ্গে ৫-০ গোলে জিতেছিল, হন্ডুরাসের সঙ্গে ২ টা ম্যাচ খেলেছিল, ২ টাই ৩-০ গোলে জিতেছিল এবং জামাইকার সঙ্গে একটা ম্যাচ জিতেছিল ৩-০ গোলে। সবকিছু মিলিয়ে 1st টা ম্যাচে তারা টোটালি ১৯ টা গোল করেছিল। বাট ২০২৬ বিশ্বকাপের আগে যদি আর্জেন্টিনার এখনো পর্যন্ত যদি ফ্রেন্ডলি ম্যাচ দেখেন, বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচের পরে আর্জেন্টিনার যদি ফ্রেন্ডলি ম্যাচ দেখেন, তাহলে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত তারা বিশ্বকাপের আগে টোটালি ৪ টা ম্যাচ খেলেছে, যেইখানে আপনার ভেনেজুয়েলা, মৌরিতানিয়া, তারপর হচ্ছে অ্যানগোলো এবং পর্তুরিকো, এই টিমগুলোর এগেইনস্টে কিন্তু খেলেছে, যেখানে দেখতে পারবেন যে এই ৪ টা ম্যাচে ১১ টা গোল করেছে, যেখানে পর্তুরিকোর বিপক্ষে টোটালি তারা ৬ টা গোল দিয়েছিল ওই ম্যাচটাতে। আর এই ৪ টা ম্যাচে কিন্তু তারা অলরেডি একটা গোল কনসিড করেছে, যেখানে সর্বশেষ ম্যাচটাই ছিল তাদের যে ডিজাস্টার পারফরম্যান্স সেটা। সবকিছু মিলিয়ে এই যে আমি আপনাদেরকে একটু স্টেজগুলা দেখালাম, এই স্টেজগুলা দেখে আপনারা মোটামুটি বুঝতেই পারতেছেন যে গত বিশ্বকাপের চাইতে এবারের যে বিশ্বকাপের যে ফ্রেন্ডলি ম্যাচগুলা রয়েছে, এই ফ্রেন্ডলি ম্যাচগুলাতে আহামরি তেমন তারা ভালো করতে পারে নাই। সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা আসলে ২০২৬ বিশ্বকাপে কেমন করবে এটা আসলে সময় বলে দিবে। বাট আমার কাছে মনে হয় যে ওই যে এক্সপেরিয়েন্স এর ব্যাপার, সেই সাথে এখনো পর্যন্ত লিওনেল স্কালোনি যেহেতু তিনি ৩ থেকে ৪ টা স্পট ফিল আপ করার জন্য তিনি যে এক্সপেরিমেন্টটা করতেছে, এই এক্সপেরিমেন্টটা কাজে দিবে আর সবকিছু মিলিয়ে বিশ্বকাপে মোটামুটি ভালো করবে। আজকের এই ম্যাচটা বাদ দিলে বিশ্বকাপের মঞ্চে কিংবা পরবর্তী যে ম্যাচটা রয়েছে জাম্বিয়ার এগেইনস্টে, ওইখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে মোটামুটি আর্জেন্টিনার স্বরূপেই আছে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানান।